একবার চিন্তা করুন 1895 সালের কথা। কলকাতার ল্যাবে বসে জগদীশচন্দ্র বসু যা ভাবছেন, ঠিক একই সময়ে ইতালিতে বসে মার্কোনিও কি একই জিনিস চিন্তা করছেন। একে অপরের সাথে কোনো কমিউনিকেশন ছাড়াই কিভাবে দুইজন মানুষ পৃথিবীর দুই প্রান্তে বসে একই ইনভেনশন করে ফেললেন। এটি কি স্রেফ কাকতালীয়, নাকি এর পেছনে লুকিয়ে আছে প্যারালাল থিঙ্কিং এর কোনো গভীর রহস্য? কিন্তু মুদ্রার উল্টো পিঠ আরও ভয়ঙ্কর, যেখানে অন্যের বছরের পর বছর করা পরিশ্রমের রেজাল্ট মাত্র কয়েক ঘন্টায় খুলে দেখে হুবহু নকল করা হয়। দক্ষতা নাকি সরাসরি চুরি? কেন এই রিভার্স ইঞ্জিনিয়ারিং এবং সস্তা রেট্রোফিটকে অনেকে ভুল করে মাল্টিপল ডিসকভারি বলে মনে করেন? উদ্ভাবনের অলিগলি আর প্রযুক্তির দুনিয়ার এই গোপন সত্যগুলো উন্মোচন করতে আজ ভাইব অফ ঢাকাতে আমরা পাড়ি দেব এক রোমাঞ্চকর সফরে। মানুষের চিন্তার জগৎ এবং উদ্ভাবনের ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায়, একটি নতুন আইডিয়া বা টেকনোলজি কখনোই শূন্য থেকে জন্ম নেয় না। যখন কোনো নির্দিষ্ট লক্ষ্য অর্জনে একদল মানুষ বা সমাজ সমষ্টিকভাবে একটি নির্দিষ্ট কাঠামোর মধ্যে থেকে কাজ করে, তখন তাকে প্যারালাল থিঙ্কিং বলা হয়। এটি মূলত অ্যাডভার্সেরিয়াল থিঙ্কিং বা তর্কমূলক বিতণ্ডা এড়িয়ে কোনো সমস্যার সমাধানে সবার ইন্টেলিজেন্স এবং পার্সপেক্টিভকে একই অভিমুখে পরিচালিত করার একটি সচেতন মেথড। যখন একটি আলোচনার টেবিলে সবাই মিলে প্রথমে ডেটা ও ইনফরমেশন, তারপর সম্ভাবনা, তারপর রিস্ক এবং শেষে ক্রিয়েটিভ সলিউশন নিয়ে ধাপে ধাপে কথা বলে, তখন সেই সম্মিলিত চিন্তার এফিসিয়েন্সি অনেক গুণ বেড়ে যায়। এই সচেতন প্যারালাল থিঙ্কিং এর একটি প্রাকৃতিক বা ঐতিহাসিক প্রতিফলন হল মাল্টিপল ডিসকভারি। ইতিহাসের পাতায় চোখ বুলালে দেখা যায়, বিশ্বের দুই প্রান্তে দুইজন মানুষ একে অপরের কাজ সম্পর্কে সম্পূর্ণ অনব্যয় থেকে প্রায় একই সময়ে একই সায়েন্টিফিক ট্রুথ উন্মোচন করেছেন। যেমন রেডিও ওয়েভসের ক্ষেত্রে জগদীশচন্দ্র বসু এবং গুলিয়েলমো মার্কোনির কাজ। এটি কোনো কাকতালীয় বিষয় নয়, বরং যখন বিজ্ঞানের কোনো একটি স্তরে প্রয়োজনীয় তথ্যের বিল্ডিং ব্লকস সবার জন্য উন্মুক্ত হয়ে যায়, তখন মানুষের মেধাবী মস্তিষ্কগুলো সেই সমজাতীয় তথ্যের ভিত্তিতে সমান্তরালভাবে একই ডেস্টিনেশন এর দিকে ধাবিত হয়। মাল্টিপল ডিসকভারি মূলত মানব সভ্যতার সম্মিলিত ইন্টেলেকচুয়াল প্রোগ্রেসের এক অনন্য নিদর্শন, যেখানে অরিজিনালিটি এবং ইন্টিগ্রিটি প্রধান শর্ত। তবে উদ্ভাবনের এই মহিমান্বিত রূপটির ঠিক উল্টো পাশে বাস করে রিভার্স ইঞ্জিনিয়ারিং এবং সস্তা রেট্রোফিটের মতো বিতর্কিত কনসেপ্টগুলো। অনেকে ভুলবশত মাল্টিপল ডিসকভারিকে রিভার্স ইঞ্জিনিয়ারিং এর সাথে তুলনা করলেও এদের মধ্যে আকাশ পাতাল পার্থক্য বিদ্যমান। রিভার্স ইঞ্জিনিয়ারিং কোনো মৌলিক ইনোভেশন নয়, বরং এটি অন্যের দীর্ঘদিনের পরিশ্রম ও মেধার ফসলকে ডাইসেক্ট করে তার গোপন স্ট্র্যাটেজি হাতিয়ে নেওয়ার একটি প্রক্রিয়া। আধুনিক বিশ্বে চীন এই রিভার্স ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে, যা তাদের টেকনোলজিক্যাল উত্থানে বড় ভূমিকা রেখেছে। তবে সহজ ভাষায় একে ইন্টেলেকচুয়াল থেফট বা সরাসরি চুরি বলা যায়, কারণ এখানে নতুন কোনো সত্যের সন্ধান নেই, আছে কেবল অন্যের তৈরি করা ব্লুপ্রিন্ট দেখে পথ চলা। এই চৌর্যবৃত্তি আরও কুৎসিত রূপ ধারণ করে যখন এর সাথে রেট্রোফিট যুক্ত হয়। অন্যের উদ্ভাবিত প্রযুক্তির স্ট্রাকচার ঠিক রেখে কেবল বাইরের প্যাকেজিং বা নামমাত্র কিছু আলগা পরিবর্তন করে যখন সেটিকে নতুন কোনো ব্র্যান্ডের নিজস্ব ইনভেনশন হিসেবে দাবি করা হয়, তখন তা মূল উদ্ভাবকের প্রতি চরম অবমাননা হয়ে দাঁড়ায়। এটি কেবল মেধার অপচয় নয়, বরং একটি সৃজনশীল সমাজ ব্যবস্থাকে শর্টকাটের চোরাবালিতে ডুবিয়ে দেওয়ার নামান্তর। যেখানে প্যারালাল থিঙ্কিং এবং মাল্টিপল ডিসকভারি মানুষের চিন্তার ডেপথ এবং অরিজিনালিটিকে তুলে ধরবে, সেখানে রিভার্স ইঞ্জিনিয়ারিং এবং রেট্রোফিট কেবল অনুকরণ আর জোড়াতালির কালচারকেই উৎসাহিত করে। প্রকৃত ডেভেলপমেন্ট তখনই সম্ভব যখন আমরা অন্যের কাজের ব্যবচ্ছেদ না করে, সমান্তরাল চিন্তার শক্তি ব্যবহার করে নতুন কোনো মৌলিক সত্যের দিকে এগিয়ে যাব। বন্ধুরা, আজকের এই আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু জানতে পারেন, তবে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আমাদের ভাইব অফ ঢাকা চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনটি নাড়িয়ে দিন। আর হ্যাঁ, এই তথ্যবহুল আলোচনাটি আপনার বন্ধুদের সাথেও শেয়ার করুন যাতে তারাও সমান্তরাল চিন্তার গুরুত্ব বুঝতে পারে।